ফিল্মোলজি প্রেজেন্টিং রুট নাম্বার 17। এটি একটি তামিল মুভি। 2023 সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই থ্রিলার মুভিটি সিনেমা প্রেমীদের মন জয় করে নিয়েছে। মুভির কাহিনী অনেক সিম্পল হলেও থ্রিলারে ভরপুর। মুভির গল্প একটি জঙ্গলকে কেন্দ্র করে বানানো। বলা হয়ে থাকে এই জঙ্গলে যে প্রবেশ করে সে আর কখনোই ফিরে আসতে পারে না। আসলে কি রয়েছে এই জঙ্গলে, কি কারণেই বা এসব হচ্ছে, চলুন জেনে নেওয়া যাক থ্রিলার জনরার টুইস্টে ভরপুর এই মুভিটির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা 25শে ডিসেম্বর 1995 সালের এক রাতের দৃশ্য দেখি। জঙ্গলের ভেতর দিয়ে একটা সাদা কার যাচ্ছিল। জঙ্গলের ভেতর প্রবেশ করে কিছু দূর যাওয়ার পর ওই গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর কাহিনী 13 ডিসেম্বর 2022 সালে শিফট করে। সেই একই জঙ্গলে আমরা দেখতে পাই এক মেয়ে নিজের জীবন রক্ষা করার জন্য দৌড়াচ্ছে। তার সামনে মাটির নিচ থেকে আন্ডারগ্রাউন্ড দরজা দিয়ে একটা ক্রিয়েচার বের হয় এবং মেয়েটিকে খুব দ্রুত দৌড়ে ধরে ফেলে এবং মেরে ফেলে। এই ঘটনা ঘটার 3 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা এক ব্যক্তিকে দেখি যে তার গাড়ি নিয়ে ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। লোকটি তখন ওই ক্রিয়েচার দেখে তার গাড়ি দাঁড় করায়। সে গাড়ি থেকে নেমে রাস্তায় রক্ত দেখতে পায়। ঠিক তখন ওই ক্রিয়েচারটি সেখানে এসে লোকটাকে মেরে ফেলে। এরপর থেকেই মুভির আসল কাহিনী শুরু হয়, যেখানে আমাদের 1 সপ্তাহ আগের সময় দেখানো হয়। আমরা একটা বাড়িতে অঞ্জনাকে দেখি। সে তার এক বান্ধবীকে ফোনে বলছিল, আমি 1 সপ্তাহের জন্য আমার বয়ফ্রেন্ড কার্তিকের সাথে ট্রিপে যাচ্ছি। অঞ্জনা একটা কলেজে পড়ালেখা করে, সে মূলত হোস্টেলে থাকতো। তখন সেখানে তার বয়ফ্রেন্ড কার্তিক চলে আসে। দুজনেই ট্রিপের জন্য রেডি হয়ে যায়, কিন্তু কার্তিক অঞ্জনাকে তার ফোন রেখে যাওয়ার জন্য বলে, যাতে ট্রিপে কেউ কল করে ডিস্টার্ব না করে। কার্তিকের কথা মতো তারা দুজনে তাদের ফোন হোস্টেলে রেখে গাড়ি নিয়ে ট্রিপের জন্য রওনা দেয়। তারা ওই জঙ্গলে টাইম স্পেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা ওই জায়গায় পৌঁছে যায়। জঙ্গলে প্রবেশ করার পূর্বে রাস্তায় একটি সাইনবোর্ডে লেখা ছিল, সন্ধ্যা 6টার পর এই রাস্তা দিয়ে চলাচল নিষিদ্ধ। কিন্তু কার্তিক এবং অঞ্জনা এই বোর্ড খেয়াল করেনি। তারা ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায়। তারা জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বালিয়ে রোমান্টিক টাইম স্পেন্ড করছিল। তখন ওই ক্রিয়েচার তাদের দেখে ফেলে। ক্রিয়েচার তাদের লক্ষ্য করছিল। তারা গল্প করতে করতে অনেক রাত হয়ে গেলে গাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ওই ক্রিয়েচার তাদের গাড়ির পাশে এসে তাদেরকে দেখতে থাকে। তখন কার্তিকের ঘুম ভাঙলে সে ভালোভাবে ক্রিয়েচারটিকে দেখতে পায় না। ক্রিয়েচারটি ছিল অনেক দ্রুত গতির, তাই কার্তিক ভালোভাবে বুঝতে না পেরে ভেবেছিল হয়তোবা ওটা কোনো বন্য প্রাণী হবে। কিন্তু তার গার্লফ্রেন্ড অঞ্জনা গাড়ি থেকে নেমে যায়। কার্তিক যদিও নামতে মানা করেছিল। তখনই ক্রিয়েচারটি তাদের দুজনকে অজ্ঞান করে তার সাথে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি অঞ্জনার হোস্টেলের ওয়ার্ডেন পুলিশ স্টেশনে গিয়ে অঞ্জনা নিখোঁজ হওয়ার একটা কমপ্লেইন করে। মহিলা ওয়ার্ডেন বলে, আমাদের হোস্টেলের একটা মেয়ে অঞ্জনা তার বয়ফ্রেন্ডের সাথে ট্রিপে গিয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে তাদের ফোন বন্ধ এবং কোনো প্রকার খোঁজখবর নেই। ইন্সপেক্টর সেলিম বলে সে তার বয়ফ্রেন্ডের সাথে গেলে অবশ্যই চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। সেই সাথে পুলিশ ওয়ার্ডেনের ফোন নাম্বার লিখে রাখে। পুলিশ ইন্সপেক্টর সেলিম বলে, যদি কোনো তথ্য পান তাহলে জানাবেন। ওয়ার্ডেন বলে, অঞ্জনার বয়ফ্রেন্ড কার্তিক এখানকার সাবেক মন্ত্রী গুরুমূর্তির ছেলে। মন্ত্রীর নাম শুনে ইন্সপেক্টর ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি এই কমপ্লেইন নিয়ে কার্তিকের খুঁজে লেগে পড়ে। এদিকে অঞ্জনার জ্ঞান ফিরলে সে পাশে কার্তিককে দেখতে পায়। কার্তিকের এখনও জ্ঞান ফেরেনি। তারা একটা গুহার মধ্যে নিজেদের আবিষ্কার করে। সে কার্তিকের জ্ঞান ফেরানোর জন্য রুমের মধ্যে পানি খুঁজতে থাকে। ওই রুমে সে একটা বড় ড্রাম দেখতে পায়। সে ভেবেছিল এই ড্রামে পানি পাওয়া যাবে, কিন্তু ওই ড্রাম খোলা মাত্র তার শরীর রক্তে ভরে যায়, কারণ ড্রামটি ছিল রক্তে পরিপূর্ণ, সেই সাথে অনেক লোকের হাড়। এগুলা দেখে সে ভয় পেয়ে যায়। একটু পর কার্তিকের জ্ঞান ফিরে। কার্তিক বলে, আমাদের এখান থেকে বের হতেই হবে, তুমি ভয় পেও না। সে অঞ্জনাকে শক্ত হওয়ার জন্য বলে। তারা চারদিকে ঘুরে দেখে, কিন্তু কোথাও বের হওয়ার রাস্তা পায় না। ইন্সপেক্টর সেলিম তার টিমকে নিয়ে কার্তিকের ফোন উদ্ধার করে সাইবার সেলে পাঠিয়ে ফোনের সকল তথ্য বের করার নির্দেশ দেয়। অঞ্জনার ঘর থেকে বের হয়ে কনস্টেবল ভিঘ্নেশ কার্তিকের গাড়ির চাকার দাগ দেখতে পায়। তারপর কার্তিকের মোবাইলের ওয়ালপেপারে গাড়ির সাথে কার্তিকের ছবি দেখতে পায়। যদি কার্তিক 5 কিলোমিটারের মধ্যে কোথাও থাকে, তাহলে তারা সিসিটিভি ফুটেজের মাধ্যমে সহজেই বের করতে পারবে। তাই তারা সিসিটিভির ফুটেজ দেখার জন্য অফিসে চলে যায়। অন্যদিকে ওই গুহা থেকে কার্তিক এবং অঞ্জনা যখন বের হওয়ার জন্য রাস্তা খুঁজছিল, তখনই সেখানে উপরের দিকে একটা টানেল দিয়ে ওই ক্রিয়েচার প্রবেশ করে।
আমরা দেখতে পাই ওটা আসলে কোনো ক্রিয়েচার নয়, বরং একজন মানুষ। সে ওই ব্যক্তি যে জঙ্গলে সবার শিকার করে এবং হত্যা করে ফেলে। কিন্তু সে এগুলা কেন করছে? এটাই হলো মুভির আসল কাহিনী। কার্তিক এবং অঞ্জনা নিজেদের রক্ষা করার জন্য ওই ব্যক্তির উপর হামলা করে, কিন্তু ওই লোকটি অনেক শক্তিশালী ছিল। সে খুব সহজেই কার্তিককে ঘায়েল করে আধমরা করে ফেলে এবং অঞ্জনার সাথে জবরদস্তি করতে থাকে। এদিকে ইন্সপেক্টর সেলিম তার এক টিম মেম্বারকে নিয়ে একটি দোকানে যায়। ওই দোকানে সিসি ক্যামেরা লাগানো ছিল। ওই দোকানের ক্যামেরায় কার্তিকের গাড়ি শনাক্ত করা হয়। পুলিশ ওই রাস্তা ফলো করে কার্তিককে খোঁজার কাজ চালিয়ে যায়। সামনে যেতে যেতে পুলিশ এক দোকানের সামনে দাঁড়ায়। কনস্টেবল ভিঘ্নেশ এক দোকানদারকে কার্তিকের ছবি দেখায়। দোকানদার তাকে চিনে ফেলে, কারণ কার্তিক ওই দোকানদারের কাছ থেকে কিছু জিনিস কিনেছিল। দোকানদার পুলিশকে বলে ওই ব্যক্তি গাড়ি নিয়ে সোজা এই রাস্তা দিয়ে চলে গেছে। পুলিশ তখন ওই রাস্তা দিয়ে সোজা যেতে থাকে। এক পর্যায়ে তারা একটা পেট্রোল পাম্প দেখতে পায়। সেখানকার স্টাফদের কার্তিকের ছবি দেখালে তারা জানায় এই লোক আমাদের পাম্প থেকে গাড়িটি পেট্রোল ভরিয়েছিল। তারপর সামনের রাস্তা দিয়ে চলে যায়। পুলিশ ওই রাস্তা দিয়ে আরও এগোতে থাকে। তারা ঠিক সেই জঙ্গলের রাস্তার মোড়ে পৌঁছে, যেখানে সাইনবোর্ড লাগানো ছিল। ওই রাস্তা দেখে ইন্সপেক্টর সেলিম কনফিউজড হয়ে যায়। সে আবারও তার টিম নিয়ে শহরে চলে আসে। এদিকে কার্তিক এবং অঞ্জনা বাইরে যাওয়ার রাস্তা বের করে ফেলে। যেই আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে ওই লোকটি এসেছিল, সেই রাস্তা দিয়ে তারা দুজন বের হওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু গুহার বাইরে ওই লোকটি জোরে জোরে ড্রাম বাজাচ্ছিল। কার্তিক আর অঞ্জনা কোনোভাবে গুহা থেকে বেরিয়ে আসে। তারা চারিদিকে ঘন জঙ্গল দেখতে পায়। তারপর তারা সেই লোককে দেখতে পায় যে তাদের উপর হামলা করেছিল। তারা দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই লোক আবারও তাদের দেখে ফেলে এবং ধরে আবার গুহায় ফেলে দেয়। গুহায় ফেলে দেওয়ার সময় কার্তিকের মাথা পাথরের সাথে লাগলে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এদিকে ইন্সপেক্টর সেলিম অঞ্জনার ফোনে হোয়াটসঅ্যাপে একটি অডিও রেকর্ড শুনতে পায়, যেখানে কার্তিক তাকে বলে কোনো প্রেমিক তার প্রেমিকাকে কি এমন কোনো জায়গায় নিয়ে যাবে যেখানে অনেক লোক থাকবে, নাকি এমন জায়গা যেখানে অন্য কোনো মানুষ থাকে না, একদম নির্জন জায়গা। ইন্সপেক্টর সেলিম অনুমান করে তারা নিশ্চয়ই ওই রাস্তা দিয়ে গিয়েছে, কারণ ওখানে বোর্ডে লেখা ছিল সন্ধ্যা 6টার পর এই রাস্তা দিয়ে যাওয়া নিষেধ। সে তার টিম মেম্বারদেরকে নিয়ে ওই রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই ওখানে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে কার্তিকের জ্ঞান এখনও ফিরেনি। অঞ্জনা হতাশ হয়ে যায়, কিন্তু তারপরও সে এই গুহা থেকে বের হতে চাচ্ছিল। তখন ওই লোক সেখানে পৌঁছে যায় এবং অঞ্জনার সাথে আবারও জবরদস্তি করার চেষ্টা করে। কিন্তু অঞ্জনা এবার এই লোককে বোকা বানিয়ে গুহার বাইরে চলে আসে। ওই লোকও অঞ্জনাকে ধরার জন্য গুহার বাইরে এসে খুঁজতে থাকে। ইন্সপেক্টর সেলিম তার দলকে নিয়ে জঙ্গলে আসলেও তখন অন্ধকার হয়ে যাচ্ছিল, যার কারণে সে তাদেরকে বলে আমরা আগামীকাল সকালে এখানে আবার আসব এবং এই জায়গায় তাদেরকে খুঁজে দেখব। তারা আবার শহরে চলে যায়। অঞ্জনা একটা গাছের আড়ালে লুকিয়েছিল, কিন্তু ওখানে ওই লোক চলে আসে এবং তাকে অজ্ঞান করে গুহায় নিয়ে যায়। বাসায় এসে ইন্সপেক্টর সেলিম তার মোবাইলে ধারণকৃত ওই জঙ্গলের ভিডিও দেখতে থাকে। সে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা দেখতে পায়, তাই সে একাই গাড়ি নিয়ে ওই জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলে প্রবেশ করার সাথে সাথেই ওই ক্রিয়েচার তার গাড়ির সামনে দাঁড়ায়, যা দেখে ইন্সপেক্টর সেলিম তার গাড়ি ওখানে থামায়। এটা ওই সিন যেটা মুভির প্রথম দিকে দেখানো হয়েছিল। ওই ক্রিয়েচার ইন্সপেক্টর সেলিমকে অজ্ঞান করে তার সাথে নিয়ে যায়। পরের দিন ওই জায়গায় অনেক লোকজন জমাট হয়, পুলিশও আসে। ভিড়ের মধ্যে কনস্টেবল ভিঘ্নেশ ইন্সপেক্টর সেলিমের গাড়ি দেখতে পায়। সে গাড়ির মধ্যে থাকা ইন্সপেক্টর সেলিমের গান নিজের কাছে রেখে দেয়। নিউজ রিপোর্টে বলা হয় এই জঙ্গলের মধ্যে এর আগেও অনেক মানুষ নিখোঁজ হয়েছে। এটা একটা রহস্যময় জঙ্গল। এই জঙ্গলে জনের পরিবারও দুর্ঘটনার শিকার হয়েছিল। মুভির শুরুতে আমরা যে গাড়ি দেখতে পেয়েছিলাম এটা ছিল জনের গাড়ি। জনের দুর্ঘটনার পর থেকে এখানে অনেক ঘটনা ঘটে। আরেক দৃশ্যে আমরা দেখতে পাই ইন্সপেক্টর সেলিমের হুঁশ ফিরে আসলে সে গুহার দেয়ালের অপর পাশ থেকে মহিলার আওয়াজ শুনতে পায়। ওই মহিলা ছিল অঞ্জনা। তার সাথে তখন ওই লোকটিও ছিল, যে তখন অঞ্জনাকে বিরক্ত করছিল। পুলিশ স্টেশনে কনস্টেবল ভিঘ্নেশ এই জঙ্গলের মধ্যে যতগুলো ঘটনা হয়েছিল সেগুলোর রিপোর্ট বের করে দেখতে পায় সবগুলা একই ধাঁচের। একটা রিপোর্ট তার খুব চোখে পড়ে, যেখানে সাংবাদিক নাটারজানের সম্পর্কে লেখা ছিল। নাটারজান একজন সাংবাদিক যে 25 বছর পূর্বে জন এবং তার পরিবারের দুর্ঘটনার সংবাদ পত্রিকায় প্রকাশ করেছিল। কিন্তু নাটারজান জানত জন ও তার পরিবারের লোকেরা দুর্ঘটনায় পড়ে মারা যায়নি, তাদের পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। ওই ঘটনার পর নাটারজানকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়, কারণ এই হত্যার পেছনে যারা ছিল
তারা উচ্চ শ্রেণীর পাওয়ারফুল ব্যক্তি। সাংবাদিক নটরজান জনের কেসের ফাইল কনস্টেবল বিঘ্নেশকে দিয়ে দেয় এবং বলে জন এবং তার পরিবারের মৃত্যুর জন্য সাবেক মন্ত্রী গুরুমূর্তি দায়ী। গুরুমূর্তি তার সময়ে পাওয়ারফুল রাজনৈতিক নেতা ছিল। ওই সময় এক মাফিয়া ছিল যার নাম ছিল কাসিম ইব্রাহিম। গুরুমূর্তি এদেরকে নিয়ে ওই জঙ্গল থেকে স্যান্ডেলউডের স্মাগলিং করত, যার জন্য তাদেরকে এই জঙ্গলের রাস্তা ব্যবহার করতে হতো। এই রাস্তার নাম ছিল রুট নম্বর 17। ওই রাস্তার ইঞ্জিনিয়ার ছিল জন। গুরুমূর্তি জনকে তার দলে বেড়ানোর জন্য অফার করলে জন মানা করে দেয়, কারণ জন একজন সৎ ব্যক্তি। গুরুমূর্তি জানত যদি জন তার সাথে কাজ না করে তাহলে সে স্যান্ডেলউডের ধান্দা করতে পারবে না। তাই সে চালাকি করে জনের সাথে বন্ধুত্ব করতে হাত বাড়ায়। সেজন্য সে একটা চাল চালে। জনের ছেলের 10ম জন্মদিনে সে একটা পার্টি দেয়। এরপর একদিন জন তার পরিবারকে সাথে নিয়ে তারই বানানো রাস্তা অর্থাৎ রুট নাম্বার 17 দিয়ে তার বাড়ি ফিরছিল। তখনই সেখানে আন্ডারওয়ার্ল্ড ডন কাসিম ইব্রাহিম আসে এবং জনের গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটায়। তারপর সেখানে গুরুমূর্তি তার লোকজনদেরকে নিয়ে আসে, আর আমরা জানতে পারি গুরুমূর্তি এই কাজ করিয়েছে। জন সাথে সাথেই মারা যায়। তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। এই দৃশ্যটি 1995 সালের, যা আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। জনের ছেলে ফ্রেডি বেঁচে গিয়েছিল এবং সে দূর থেকে সব কিছু দেখছিল। গুরুমূর্তি জনের স্ত্রীকে পাথর দিয়ে মেরে ফেলে। জনের ছেলেকে ধরার জন্য গুরুমূর্তি তার লোক পাঠায়। তখন সেখানে অন্য কারো আসার সিগন্যাল পেয়ে গুরুমূর্তি তার লোকজন নিয়ে পালিয়ে যায়। এদিকে ফ্রেডি জঙ্গলের দিকে চলে যায়। মুভিতে এতক্ষণ আমরা যে নামহীন ব্যক্তিকে দেখেছি সে আর কেউ নয়, সে হলো জনের ছেলে ফ্রেডি। সে জঙ্গলে থেকে নিজেকে এমনভাবে তৈরি করেছে যেন সে যে কোনো কিছুর সাথে লড়াই করতে পারে এবং বন্যপ্রাণীদের মাঝে টিকে থাকতে পারে। আমরা দেখতে পাই ইন্সপেক্টর সেলিম গুহার মধ্যে একটা প্লেটে খাবার পেয়ে খাওয়া শুরু করে। খাওয়ার পর সে ওই প্লেট দিয়ে গুহায় খোঁড়া শুরু করে যাতে সে দেয়ালের অপর পাশে যে মেয়েটি রয়েছে তাকে মুক্ত করতে পারে। তখন ফ্রেডি গুহার মধ্যে এসে পড়ে। ইন্সপেক্টর সেলিম তখন চুপচাপ বসে থাকে। ফ্রেডি ইন্সপেক্টর সেলিমকে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, এটা আমার এলাকা, এখানে যারা আসে তারা আর ফেরত যেতে পারে না। ফ্রেডি তাকে বলে, 10 বছরে আমি 6টি খুন করেছি, আর আজ আমি শেষ খুনটা করতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। এটা বলে ফ্রেডি চলে যায়। কনস্টেবল বিঘ্নেশ সাংবাদিক নটরজানের কাছে যায়। বিঘ্নেশ তাকে বলে, গুরুমূর্তির এক লোকের মৃত্যুর পর এই রাস্তায় সতর্কতা জারি করা হয়েছিল। নটরজান বলে, ওই ঘটনার 4 থেকে 5 বছর পর গুরুমূর্তির বাকি 3 জন পার্টনারের এই জঙ্গলে গুরুতর মৃত্যু হয়, যার কারণে সরকার এই জায়গা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নটরজান বলে, এই ঘটনার একমাত্র সাক্ষী একমাত্র গুরুমূর্তিই বেঁচে আছে। তখন বিঘ্নেশ বুঝে যায় কার্তিকই হলো গুরুমূর্তির ছেলে, তাই সে ওই জায়গায় ফেসে গেছে। বিঘ্নেশ পুলিশ স্টেশনে ফোন করে আরও তথ্য পায় যে বাকি 3 জনের মৃত্যু একই তারিখে হয়েছিল, অর্থাৎ জনের ছেলের জন্মদিনের তারিখে। সেই হিসাবে আগামীকাল তার জন্মদিন। তাই বিঘ্নেশ ডিএসপি প্রশান্তর কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। সে বলে, ওই জঙ্গলে এক লোক রয়েছে, সেই খুনগুলো করছে। আমরা যদি ওখানে গিয়ে ভালোভাবে তল্লাশি করি তাহলে সব বের করতে পারবো। কিন্তু ডিএসপি কনস্টেবল বিঘ্নেশের কথায় কান দেয় না, সে তাকে ধমক দিয়ে বের করে দেয়। তারপর আমরা অঞ্জনাকে দেখতে পাই। সে ততক্ষণে বুঝে যায় কার্তিক আর বেঁচে নেই। কার্তিকের মাথায় হাত দিলে সেখান থেকে তার মাথার চামড়া খুলে পড়ে যায়। কনস্টেবল বিঘ্নেশ নটরজানকে জিজ্ঞেস করে, গুরুমূর্তির বাকি 3 পার্টনারই বা কেন একই সাথে একই তারিখে ওই জায়গা দিয়ে যাচ্ছিল? এখানে কি অন্য কারো হাত রয়েছে? এখানে আমরা জানতে পারি নটরজানই ওই লোকদের জঙ্গলে পাঠিয়েছিল, কারণ জন ও তার পরিবারকে সে তার নিজের পরিবার মনে করত। সে প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছে। সে জানত জঙ্গলে এক লোক রয়েছে যে কাউকে ছাড় দেয় না। নটরজান বলে, গুরুমূর্তি এখনও বেঁচে আছে, কিন্তু তার প্রাপ্য শাস্তি তাকে খুব শীঘ্রই ভোগ করতে হবে। তারপর ইন্সপেক্টর সেলিমকে বাঁচানোর জন্য কনস্টেবল বিঘ্নেশ জঙ্গলের দিকে যায়। এদিকে সেলিম মাটি খুঁড়ে দেয়ালের ওপর পাশে চলে এসেছে। সে তখন অঞ্জনাকে দেখতে পায়। তখনই সেখানে ফ্রেডি চলে আসে। তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। এই ফাঁকে অঞ্জনা গুহার বাইরে চলে আসে। কনস্টেবল বিঘ্নেশ তাকে খুঁজে পেয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। গুহার মধ্যে সেলিম ফ্রেডিকে ধাক্কা দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয় এবং গুহার বাইরে চলে আসে। তারপর তারা অঞ্জনাকে উদ্ধার করে নিয়ে আসে। কার্তিক মারা যাওয়ার ঠিক 1 বছর পর ওই জঙ্গলে তার বাবা সাবেক মন্ত্রী গুরুমূর্তি তার ছেলের স্মরণ করতে আসে। ঠিক তখনই তার গলার মধ্যে একটা রশি ফেঁসে যায়। ফাঁস লাগার কারণে সে ওখানেই মারা যায়। আমরা দেখতে পাই ফ্রেডি এখনও জীবিত, অর্থাৎ গুহায় আগুন লাগার পর সে মারা যায়নি।
বরং সে ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছিল, তবে তার শরীরের অনেক অংশ পড়ে গিয়েছিল। শেষমেশ ফ্রেডি তার পিতামাতার হত্যার প্রতিশোধ নিয়েই নেয়। এর মাধ্যমে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।